লাস্ট ক্লাসে আমরা যেটা শুরু করেছিলাম সেটা ছিল দ্য কয়েল পিচ। ওকে, সো আমরা দেখেছিলাম যে প্র্যাকটিক্যালি যে কোনো কয়েলকে ফুল পিচ কয়েল করা হয় না, ফ্র্যাকশনাল পিচ করা হয় টু রিডিউস দ্য হারমোনিক্স। ওকে, তো সেটা আজকে কথা ছিল যে আমাদের একটা অঙ্কের মাধ্যমে দেখব কিভাবে হারমোনিক্সটা সাপ্রেস হয়। So, এখন খেয়াল করে দেখেন, গতদিন যে স্লাইডটা আপনারা দেখিয়েছিলাম সেটা বাসায় পড়ার কথা ছিল। ওকে, সো সবাই একটু নোট ডাউন করেন। এটা আমি যেহেতু বই থেকে দেখাই, সো দুইটা জিনিস ঠিক আছে কিনা একটু আপনারা চেক করবেন। হ্যাঁ, আমার কাছে মনে হচ্ছে এটার মধ্যে ভুল আছে। খেয়াল করে দেখেন, এখানে এই যে রো সমান সমান থেটা এম পি বাই টু ইন্টু 180, ঠিক আছে? আমার কাছে মনে হচ্ছে এটা 180 গুণ হওয়ার কথা না, শুধুমাত্র পি বাই টু হওয়ার কথা, বিকজ মেকানিক্যালি তার কয়েলের ডিসপ্লেসমেন্ট ছিল থেটা এম, তাহলে ইলেকট্রিক্যালি জাস্ট পি বাই টু দিয়ে গুণ করলে হওয়ার কথা। সো 180 আবার গুণ আকারে আনা দরকার নেই। 180টা আসে হলো ইলেকট্রিক্যাল ডিগ্রি যে 180 সেটার জন্য আর কি। হ্যাঁ, অর্থাৎ মেকানিক্যালি ফ্র্যাকশন কত, করেসপন্ডিং ইলেকট্রিক্যাল ফ্র্যাকশনটা কত। সো এটা আপনারা একটু চেক করবেন, এরপরে আমাকে জানাবেন কি। ওকে, অ্যান্ড দেন এইখানে দেখেন পিচ ফ্যাক্টর যেটা, সেটা ছিল সাইন এই যে রো বাই টু। ওকে, রোটা ছিল আমার ফ্র্যাকশনাল পিচ যেটা আর কি, যত ডিগ্রি ইলেকট্রিক্যাল যদি হয়। তো সেইটাকে সে যখন আমি মেকানিক্যালে কনভার্ট করলাম, ওকে, তো রো সমান সমান কি আসে দেখেন, রো সমান সমান যদি এখানে 180 আমি না হয় তাহলে থেটা এম পি বাই টু। ওকে, তাহলে তাই করেছে দেখেন, থেটা এম পি বাই টু, কিন্তু দেখেন রো বাই টু ছিল, তাহলে আর একটা ডিভাইড বাই টু আসার কথা ছিল। এটা একটা আপনারা চেক করবেন। হ্যাঁ, এটা আপনাদের জন্য এটা হোমওয়ার্ক থাকলো আর কি, যে ইকুয়েশন দুটো ঠিক আছে কিনা। আমার দৃষ্টিতে মনে হচ্ছে ঠিক নেই, এটা একটু দেখবেন। এখন দেখেন, আজকে আমরা দেখব একটা অঙ্কের সাহায্যে যে কিভাবে হারমোনিক্সটা সাপ্রেস হয়। ওকে, বেসিক্যালি হারমোনিক্সটা জেনারেট হয় ডিউ টু আমাদের ওয়েভটা যদি ফুলি সাইনোসয়েডাল না হয়। ওকে, আপনারা যখন ফুরিয়ার ট্রান্সফরমেশন পড়বেন, এই সেমিস্টারে না পরের সেমিস্টারে আমার খেয়াল নাই, ফুরিয়ার ট্রান্সফরমেশন পড়লেই দেখবেন যে একটা নন সাইনোসয়েডাল ওয়েভ আসলে অসংখ্য সাইনোসয়েডাল ওয়েভের মানে কমপ্লেক্স ফর্ম, এবং সেটাকে ফুরিয়ার ট্রান্সফরমেশন করলে বিভিন্ন হারমোনিক্স পাওয়া যায় আর কি। ওকে, ফুরিয়ার অ্যানালাইসিস যেটা এই সেমিস্টারে হলে মনোযোগ দিয়ে পড়েন, পরের সেমিস্টারে হলে মনোযোগ দিয়ে পড়েন, বিকজ দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই স্পেশালি সেমিস্টার স্পেশালি যারা সিগন্যাল প্রসেসিং এবং আদার কিছু পড়তে চান, ওকে, তাদের জন্য এই ফুরিয়ার ট্রান্সফরমেশন অ্যান্ড ফুরিয়ার সিরিজ, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওকে, সো মেশিনের যারা হারমোনিক্স নিয়ে কাজ করতে চান, মানে মেশিন তো পাওয়ারের সাবজেক্ট আর কি, তো তাদের জন্য এই ফুরিয়ার ট্রান্সফরমেশন খুব দরকারি। ওকে, যে কোনো সিগন্যালের ফুরিয়ার ট্রান্সফরমেশন করা যায়, এটা ভেরি ইজি। ম্যাটল্যাবে খুব বেশি বড় কোড লিখতে হয় না, অল্প লেখায় করা যায়। আচ্ছা, যেটা দেখেন এটা টু পোল মেশিনের কথা বলা হয়েছে, যার হলো গিয়ে পোল পিচ, রো পি মানে পোল পিচ 180, তাহলে কয়েল পিচ কত দেখেন, থেটা এম বাই পিপি মানে 150 বাই 180 মেকানিক্যাল ছিল, সেটাকে আমি 180 দিয়ে গুণ করে ইলেকট্রিক্যালে কনভার্ট করলাম। দেখেন একই আসে, বিকজ টু পোল মেশিনের ক্ষেত্রে ইলেকট্রিক্যাল অ্যাঙ্গেল এবং মেকানিক্যাল অ্যাঙ্গেল সেম। এখন দেখেন, একটা মেশিনের মধ্যে আপনার সাইন ওয়েভটা যদি ফুল ফেজ সাইন ওয়েভ নাও হয়, তবু এটা কিন্তু একটা সিমেট্রিক ওয়েভ। ওকে, আই মিন রোটরের রেসপেক্টে আর কি। সো অ্যাজ এ রেজাল্ট ইভেন হারমোনিকগুলো এমনি থাকে না। ওকে, ইভেন হারমোনিক কোনগুলো, ধরেন আমাদের 50 হার্টজ হলো ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি, এটার ইভেন ইন্টিজার নাম্বারগুলো দিয়ে গুণ করলে যেটা পাইতেন সেটা হলো আমার ইভেন হারমোনিক, সেগুলো এমনি থাকে না। ওকে,
থাকে হলো অড হারমোনিক গুলা। তো সেটা দেখেন। সো এই যে দেখেন EA, হ্যাঁ, আমরা যে ভোল্টেজটা পেয়েছিলাম তাকে কেপি দিয়ে গুণ করতে হয়, তাই না? তো কেপি ভ্যালুগুলো একটু দেখেন। সাইন আমরা কি জানি? কেপি সমান সমান কয়েল পিচ বাই 2, তাই না? তার মানে দেখেন 150 হলো গিয়ে আমার কয়েল পিচ, তাহলে 2, তাহলে 0.966, যেটা ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি। হ্যাঁ, তার মানে মেইন যে ভোল্টেজের ওয়েভ শেপটা পাবেন, যে ইকুয়েশনটা পাবেন, এই যে ইএ সমান এটাকে যদি আমি কেপি দিয়ে গুণ করি, তাহলে দেখেন খুব একটা কিন্তু কমতেছে না, বিকজ 0.966 দিয়ে মাল্টিপ্লিকেশন হচ্ছে আর কি, ঠিক আছে? থার্ড হারমোনিক্সের ক্ষেত্রে দেখেন, থার্ড হারমোনিকটা কি হবে? ফান্ডামেন্টালের কয়েল পিচ যদি 150 হয়, ওকে, থার্ড হারমোনিক্সের কয়েল পিচ অ্যাঙ্গেলটা যদি আমি হিসাব করি 3 × 150, ওকে, তো সেটা দেখেন সাইন এত বা এত সমান সমান -0.707, ওকে। এটা কিন্তু খুব যে কম তা কিন্তু না। কিন্তু মজার বিষয় হলো, আমরা যদি একটা সিনক্রোনাস জেনারেটরকে কি করবেন, হয় ওয়াই কানেক্টেড করবেন না ডেল্টা কানেক্টেড করবেন, তাই না? তো ওয়াই কানেক্টেড যদি করেন, ভোল্টেজগুলো এমনি থার্ড হারমোনিক যেটা সেটা এমনি মানে নালিফাই হয়ে যায় আর কি, ঠিক আছে? আর যদি ওয়াই ডেল্টা কানেক্টেড করেন, সেখানে ভোল্টেজ নালিফাই হয় বাট কারেন্ট থাকে আর কি, ঠিক আছে? বাট উই আর টকিং অ্যাবাউট দ্য ভোল্টেজ ওয়েভ শেপ রাইট নাও। তাহলে দেখেন থার্ড হারমোনিক, এটা কোয়ান্টিটিটা বড়, কিন্তু এটা তো এমনি নাই হয়ে যাবে আর কি, ঠিক আছে? ফিফথ অ্যান্ড সেভেন দেখেন এই পিচ মানে ফুল পিচ কয়েল না করে ফ্র্যাকশনাল পিচ করার কারণে দেখেন কতটা কমে গেছে, 0.259 হয়ে গেছে, তাই না? সিমিলারলি নাইন্থ হারমোনিক, এই ট্রিপল হারমোনিকের ট্রিপলেন যতগুলো হবে আর কি, হ্যাঁ, যেমন 3 একে আবার 3 দিয়ে গুণ করলে 3 এ 3 এ 9, ঠিক আছে? এভাবে 3 এর মাল্টিপ্লিকেশন করে যেগুলো পাবেন সেগুলোও 9 হয়ে যাবে ডিউ টু দ্য 3 ফেজ কানেকশন। তাহলে 9 এর পরে কত আসে? 11, এরপরে 13, সেগুলো দেখবেন এই ম্যাগনিটিউড খুবই কমে যাবে আর কি। হ্যাঁ, তার মানে দেখেন একটা কয়েলকে সামান্য আপনার স্প্যানটা একটু কমায় দিয়েছি, ফুল পিচ 180 ডিগ্রি না করে একটু যদি কমায় দেন, ইউজুয়ালি ওই যে বললাম এটা ইউজুয়াল প্র্যাকটিস 5/6 করা আর কি, অর্থাৎ 6টা স্লট নিয়ে যদি একটা হয় তাহলে একটা স্লট কমায় দেওয়া আর কি, ঠিক আছে? সো এটাই ছিল আমাদের পিচ ফ্যাক্টর, অর্থাৎ সিনক্রোনাস মেশিনে আমি কয়েলকে ফুল পিচ না করে ফ্র্যাকশনাল পিচ করি শুধুমাত্র এই হারমোনিককে রিডিউস করার জন্য, ওকে। তো আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন, এবং প্র্যাকটিক্যাল মেশিনগুলোতে তাই করা হয়, ফুল পিচ না করে ফ্র্যাকশনাল পিচ করা হয়। এই অঙ্কের মাধ্যমে আমরা সেটাই বুঝতে পারলাম। এখন পরবর্তীতে আরেকটা ফ্যাক্টর রয়েছে যেটাকে বলে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর, অর্থাৎ প্রথমে আমাদেরকে বুঝতে হবে হোয়াট ডু আন্ডারস্ট্যান্ড বাই ডিস্ট্রিবিউটেড ওয়াইন্ডিং, ওকে। দেখেন এতদিন আমরা আমাদের আলোচনার সুবিধার্থে সিম্পলিসিটির জন্য অলওয়েজ কি পড়ি দেখেন, মেশিনে ওয়ান কয়েল, তাই না? ওয়ান লুপ, ওয়ান কয়েল, এবং কয়েলটা 180 ডিগ্রি ফুল স্প্যানে আর্মেচারে বা মানে স্ট্যাটরে বসানো থাকে, তাই না? বাট দিস ইজ নট দ্য প্র্যাকটিক্যাল মেশিন। প্র্যাকটিক্যাল মেশিনে কখনোই ওয়ান ফেজে ওয়ান কয়েল থাকে না, এবং সেটা 180 ডিগ্রি স্প্যানও থাকে না, যেটা আমরা আগের আলোচনায় দেখলাম। বাট এখন আমরা দেখব যে ডিস্ট্রিবিউটেড ওয়াইন্ডিংটা কি। ইউজুয়ালি একটা ওয়ান লুপ দিয়ে একটা কয়েল হয় না, ওকে। একটা কয়েলের মধ্যে অসংখ্য লুপ থাকে, অসংখ্য লুপ আবার মিলে, এবং প্রতিটা কয়েল কিন্তু ওয়েল ইনসুলেটেড, হ্যাঁ, পরস্পরের সাথে থাকে না। তো কয়েল, এক একটা কয়েল বাড়া মানে ভোল্টেজ সিরিজে যোগ হওয়া, তাই না? ভোল্টেজ গুলা যোগ হতে থাকে আর কি, কয়েলের সংখ্যা যত বাড়াবেন। এবং এই একাধিক কয়েল আবার একটা স্লটে থাকে না, মানে ধরেন 2টা স্লট মিলে একটা কয়েল হয়েছিল, আমরা আগের যতগুলা ডেরিভেশন করেছি যেখানে দেখেছি, হ্যাঁ, একটা কয়েল মানে 2টা বাহু, কিন্তু ইউজুয়ালি একটা কয়েল এখানে আমরা শেষ করব কয়েকটা স্লট মিলায়, ওকে। তার মানে মিনিমাম 2টা স্লট লাগবে, আমি এরপরে মানে আরো 2টা করে আমি বাড়াবো। তো সেটা একটু বোঝার চেষ্টা করি। এই ছবিটি একটু দেখেন। তো ধরেন এ ফেজ, হ্যাঁ, আমরা একটা এ ফেজের চিন্তায় আসি। A1, এই যে দেখছেন এই পয়েন্টটা A1, সবাই বুঝতে পেরেছেন? A1 তার মানে এটা একটা কয়েলের একটা ওয়ান হ্যান্ড, সেটা আর এই স্লটে প্লেস করলাম। সেটার ধরেন এটা যদি ভিতরে ঢুকে তাহলে বের হয়ে আসা লাইন A1 প্রাইম, সেটা দেখেন এই স্লটে, তাই না? বের হয়ে আসলো।
আসার পরে কই যাবে আবার দেখেন A1 A প্রাইম, তাই না? তারপর আবার দেখেন A2, ঠিক আছে? A2 দেখেন আবার এই স্লটের এখানে A2, আবার এখানে A2 প্রাইম। প্রাইম মানে হলো গিয়ে মানে A2 ধরেন একটা কয়েল, তার সেকেন্ড বাহু যেটা সেটা A2 প্রাইম, ঠিক আছে? আবার দেখেন A3 এখানে, A4 A3 প্রাইম এইখানে, A4 এখানে, সরি A4 এখানে, A4 প্রাইম এইখানে। এই 1 2 3 4, ওকে? 4টা স্লট। কয়েল কয়টা আছে দেখেন? 4টা কয়েল আছে, তাই না? A1 কয়েল একটা, A2 কয়েল একটা, A3 A4 কয়েল আর কি। এবং প্রতিটা কয়েলের মানে প্রতি কয়েলের একটা করে বাহু, একটা করে স্লটে, এবং এক স্লটে আবার দুইটা মানে একই স্লট দুইটা কয়েলের এক বাহু করে শেয়ার করতেছে, তাই না? দিস ইজ কল্ড ডিস্ট্রিবিউটেড ওয়াইন্ডিং। আপনারা এটি একটু বোঝার চেষ্টা করে দেখেন। ধরেন A1 ওই দিক দিয়ে ঢুকলো, এদিক দিয়ে বের হয়ে আসলে, আসে এখানে আমি আবার ধরেন A2 প্রাইমের কানেকশন দিলাম, বা এদিক দিয়ে যদি যায় ওখানে A2 প্রাইমের কানেকশন দিলাম, দিয়ে আবার এদিক দিয়ে বাইর হলো, হয়ে আবার A3, 2 এর পরে 3, 3 এর পরে 4, এভাবে মিলে আমি একটা ফেজ কমপ্লিট করলাম। এবং ওয়াইন্ডিংটা দেখেন দুইটা স্লট মিলে ছড়াই গেছে, তাই না? ইউজুয়ালি আমরা আগের ডেরিভেশনে কি করছি, একটাই ওয়াইন্ডিং, এখানে একটা এবং এখানে একটা, 180 ডিগ্রি দূরে বসাই দিতাম, ঠিক আছে? এবং এখানে একটা মজার বিষয় খেয়াল করে দেখেন, এটাও কিন্তু ফুল পিচ কয়েল করা হয়েছে। দেখেন A1 যদি এখানে, A1 প্রাইম এখানে, ওকে? দ্যাটস ওয়াই এটা লেখেন ফুল পিচ, কথাটা লিখে দিচ্ছে 180 পরাপর। বাট ইউজুয়ালি ফুল পিচ করা হয় না। ইউজুয়ালি আমরা কি করব, ফ্র্যাকশনাল পিচ। সেটার জন্য এই যে পরের ছবিটা দেখেন, A1 এইখানে, ঠিক A1 প্রাইম দেখেন 180 দূরে কিন্তু নাই, তার মানে দেখেন এই যে A1 প্রাইম, ওকে? আবার দেখেন A4 এইখানে, এই বরাবর কিন্তু A4 নাই, A4 হলো গিয়ে এইখানে, তার মানে তিনটা স্লট মিলে, এখানে যেমন দেখেন দুইটা স্লট মিলে শেষ হয়ে গেছিল, এখানে তিনটা স্লট মিলে, এবং একটা ফেজের সঙ্গে আবার দেখেন একই স্লটে আবার ওভারল্যাপিং আছে আর কি, ঠিক আছে? দেখেন A1 প্রাইমের নিচে B3, হ্যাঁ? এগুলা করা হয় ইউনিফর্মিটিটা বজায় রাখার জন্য আর কি, ঠিক আছে? যেন ইউনিফর্ম হয়। এখানে খেয়াল করে দেখেন A1 যদি নিচে হয়, A1 প্রাইম দেখেন উপরে, হ্যাঁ? A2 যদি উপরে হয়, A2 প্রাইম কিন্তু আবার দেখেন নিচে। হ্যাঁ, এটা কিন্তু আপনারা ধরে নিয়েন না যে এটা ওই মনের খুশিতে এমনি এমনি হঠাৎ করে দিয়েছে, না, দিস ইজ দ্য ডিজাইন, ওকে? ইউনিফর্মিটি ধরে রাখার জন্য একটা আমরা উপরে দিচ্ছি, একটা নিচে দিচ্ছি। আবার দেখেন এই যে ওভারল্যাপিং যেটা হয়েছে, এটা একদম নিয়ম মাইনে হয়েছে আর কি, হ্যাঁ? এটা র্যান্ডম কোনো ইভেন্ট না, ঠিক আছে? তো এটা ধরে নেওয়ার কোনো কারণ নাই যে এটা এমনি এমনি হয়ে গেছে। আপনি যেভাবে ডিজাইন করবেন সেভাবে সেগুলোকে বসাইতে হবে। আচ্ছা, তাহলে আশা করি বুঝতে পেরেছেন ডিস্ট্রিবিউটেড ওয়াইন্ডিং, হ্যাঁ, কাকে বলে? দেখেন মানে কয়েকটা স্লট মিলে যখন একটা ওয়াইন্ডিং বা একটা কয়েল তৈরি হয়, সেটাকে আমরা বলি ডিস্ট্রিবিউটেড ওয়াইন্ডিং। তো কমন সেন্স দিয়ে একটু চিন্তা করে দেখেন যে এই কয়েল সিঙ্গেল থাকলে কি হইতো, চেঞ্জটা কোথায় আসতো, ডিস্ট্রিবিউটেড হলে কি আসতো? দেখেন দেখেন সিঙ্গেল যদি থাকতো তাহলে এই বরাবর যখন আমাদের কি আসতো, ফ্লাক্সের পরিমাণ বেশি হইতো, ঠিক আছে, কাট বেশি হইতো, তখন ম্যাক্স হইতো। কিন্তু দেখেন এখন পুরো কয়েলটা তিনটা স্লট জুড়ে আছে, তাই না? তার মানে দেখেন অ্যাঙ্গেলের একটা ব্যাপার চলে আসবে, অর্থাৎ রোটরের পজিশনের সঙ্গে সঙ্গে এই কয়েলে ইএমএফ এর ভ্যালু তো সমান হবে না, তাই না? অর্থাৎ কম বেশি একটা হয়ে যাবে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টের কারণে। সেটাই কিভাবে হয় সেটা আমরা একটু দেখি। সো খেয়াল করে দেখেন এই যে কয়টা স্লট মিলে একটা কয়েলকে আমরা সেট করি সেটাকে বলে ফেজ বেল্ট, হ্যাঁ? এই দেখেন এখানে 1 2 3, এবং প্রতিটা স্লট এই মেশিনে দেখেন 360-কে মোট স্লট নাম্বার দিয়ে ভাগ করেন, তাহলে দেখেন প্রতিটা স্লটের মাঝখানে মেকানিক্যাল ডিস্টেন্সটা পাবেন আর কি, হ্যাঁ? সেখানে এখানে হলো 20 ডিগ্রি। তো খেয়াল করে দেখেন এই EA1 কে, বা ধরেন এখানে মাঝখানে যেটা ধরেন A1 2 3, সো EA2 কে আমি ধরতেছি 0 ভোল্ট, ওকে? তাহলে মানে ফেজর হিসাবে চিন্তা করেন, হ্যাঁ? ই তো আমার আরএমএস ভ্যালু, সো -20 একটা, +20 একটা, ওকে? তো এই তিনটাকে যদি আমি ভেক্টরিক্যালি যোগ করি তাহলে দেখেন ইএ, টোটাল ইএ যেটা, সেটা আমি পাচ্ছি 2.879 ই। এখন একটা মজার বিষয় দেখেন, এই তিনটাকে যদি আমি ভেক্টর যোগ না করে অ্যারিথমেটিক যোগ করতাম তাহলে কি আসতো, ই এর সমান সমান 3 ই, তাই না? একটা কয়েলে ইনডিউস ভোল্টেজ ই, তাহলে তিনটা কয়েলে অ্যারিথমেটিক যোগ করলে আমার কত আসবে, 3 ই।
কিন্তু দেখেন ডিস্ট্রিবিউটেড হওয়ার কারণে এটা কি আমার 3e হয়েছে, হয় নাই, 3e এর চেয়ে কিন্তু একটু কম হয়েছে। ওকে, সো দিস ইজ দ্য ফ্যাক্টর। অর্থাৎ অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টের কারণে আমার টোটাল ইএমএফ এর যে ম্যাগনিটিউড আসছে তার চেয়ে কিছুটা কম হয়। ওকে, এই যে দেখেন কিছুটা কম হয় কেডি, এবং এইটাকেই আমরা ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর বলি। ওকে, ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর কেডি, হুইচ ইজ ভি5 অ্যাকচুয়াল। অ্যাকচুয়াল মানে হলো গিয়া অ্যারিথমেটিক যোগ, যে 3e আসতো। ওকে, ডিভাইডেড বাই, সরি অ্যাকচুয়ালটাই হলো গিয়ে আমার এই যে 2 পয়েন্ট এত ই, আর এক্সপেক্টেড যেটা ছিল উইথ নো ডিস্ট্রিবিউশন। নো ডিস্ট্রিবিউশন মানে হলো কনসেন্ট্রেটেড ওয়াইন্ডিং, সেখানে কি আসতো 3e আসতো, তাই না? তার মানে নো ডিস্ট্রিবিউশন একটু বেশি আসতো, অ্যাকচুয়ালি একটু কম আসতেছে। ওকে, তাহলে দেখেন এই যে 2.8798 ডিভাইড বাই 3 করলে কি আসে 0.9 সামথিং। দিস ইজ মাই ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর কেডি। এখন এই কেডিটা কোথায় আসবে? এই কেডিটাকেও দেখেন আমি ওই যে ইএমএফ এর ইকুয়েশন পেয়েছিলাম, ইএ সমান সমান √2 পাই এনসি কেপি। কেপিটা কি ছিল? পিচ ফ্যাক্টর ফাই এফ। সেখানে আবার দেখেন কেডি একটা গুণ আকারে আসবে। ওকে, কেডি ইজ মাই ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর। এই ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর এবং পিচ ফ্যাক্টর দুটাকে একসঙ্গে আমি বলতে পারি উইন্ডিং ফ্যাক্টর কেডাব্লিউ। ওকে, সেটাই লেখা হচ্ছে। আপনারা যখন এক্সাম্পল, হ্যাঁ, বি2 বই একটা এক্সাম্পল আছে, সেটা একটু করেন, করলে আপনারা বুঝতে পারবেন অ্যাকচুয়ালি আসলে ব্যাপারটা কি। ওকে, তো যেহেতু আমি আপনাদেরকে বললাম যে আজকে লেকচার আমি এইটুকুই দিব, বাকি যে আমরা সেলিয়েন্ট পোল থিওরি যেটা আমরা শুরু করব, ওকে, এই লেকচারের সঙ্গে আমি যোগ করে ভিডিও আকারে আপলোড করবো আর কি, ঠিক আছে? এটা ভেরি মজার একটা টপিক, হুইচ ইজ সেলিয়েন্ট পোল থিওরি। অর্থাৎ রোটরের সেলিয়েন্ট পোল যদি হয় তাহলে কি হয়, ঠিক আছে?